আমাদের রক্তে কেনা স্বাধীনতা, লাখো শহীদের রক্তে আমাদের সেদিন বাংলার সবুজ বনানী রক্তাক্ত হয়েছিল। প্রিয় দর্শক, দৈনিক জনতার জমিন পত্রিকার সংলাপে আজকে আমাদের সাথে আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রাণ শাখার সাধারণ সম্পাদক এবং যিনি আন্দোলন সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন, জনাব এম এ তাহের। আপনাকে স্বাগতম। আপনাকেও স্বাগতম। দৈনিক জনতার জমিন পত্রিকার সকল কলা কৌশলী সহ যারা শুনছেন, যারা শুনবেন, প্রিয় দেশবাসী, গণতন্ত্রের উত্তরণে যাদের অগ্রণী ভূমিকা আছে সবাইকে সুস্বাগতম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল ফ্রান্স শাখার পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। দীর্ঘদিন আন্দোলন সংগ্রামের পর 5ই আগস্ট যখন স্বৈরাচার মুক্ত বাংলাদেশ হয় এবং নতুন বাংলাদেশে এখন কেমন লাগছে আপনার? দেখুন, পুরো বাংলাদেশটি একটি হায়নার মুখে ছিল। আমরা আপনারা সবাই জানি এই গণতন্ত্র উত্তরণের জন্য 1971 25শে মার্চের পূর্বে বা 25শে মার্চ পর্যন্ত যে পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, যারা সেই দিনকার ভয়াবহ অবস্থা দেখতে পারেননি তারা এবার সেই অবস্থাটা দেখেছেন। এই 17 বছর বয়সে ইলিয়াস আলী থেকে শুরু করে গুম, খুন, হত্যা, রাহাজানি, নির্যাতন, যেভাবে গণহত্যা এই দেশ এই এই হায়নার সরকার চালিয়েছিল, ফ্যাসিস্ট সরকার তার ক্ষমতাকে কক্ষিগত করে রাখতে যেই হত্যাযজ্ঞ চালিয়েছিল, এইটা বহির্বিশ্বে অত্যন্ত নিন্দনীয়। যেমন এটা একটা দৃষ্টান্ত, এইটা অভাবনীয়, এটা কল্পনা করা যায় না যে এক সরকার নিজে গদিতে থাকার জন্যে এইভাবে হত্যাযজ্ঞ, শিশু থেকে শুরু করে রাজনৈতিক কর্মীদের, নেতৃবৃন্দদের হয়রানি, হত্যা, মামলা, গুম, খুন, হেন কোনো প্রশাসনিকভাবে নির্যাতনের জন্য, ক্ষমতায় টিকে থাকার জন্য, একটা ফ্যাসিস্টকে ক্ষমতায় রাখার জন্য হেন কোনো চেষ্টা নেই, অত্যাচার নেই। ও এক কথায় বলতে গেলে আমরা যে বলি না অত্যাচারে স্টিম রোলার, সত্যিকার অর্থেই স্টিম রোলার চালিয়ে এই সরকার ক্ষমতায় ছিল। আপনারা যারা এই দেশবাসী, যারা এই 17 বছরে আন্দোলন সংগ্রামে নিহত হয়েছে, আমাদের দলের এবং বিভিন্ন দলের নেতাকর্মীবৃন্দ গুম হয়েছে, খুন হয়েছে, ঠিক তেমনি করে অতি সন্নিকটে বৈষম্য বিরোধী আন্দোলনে আমাদের যে কচিকাঁচারা তারা যে আত্মাহুতি দিয়েছে, এটা অভাবনীয়। এটা সারা বিশ্বের জন্য একটা দৃষ্টান্ত। তো এটা আমরা কেউ কল্পনা করতে পারিনি যে সমষ্টিগত আন্দোলনের মুখে এইভাবে এত দ্রুততার সাথে আমাদের ফলাফল বেরিয়ে আসবে। স্বৈরাচারী শেখ হাসিনা, ফ্যাসিস্ট শেখ হাসিনা, রক্ত পিপাসু শেখ হাসিনা, লগি বৈঠার আন্দোলনে শেখ হাসিনা, বিডিআর হত্যার যজ্ঞে চালিয়ে যে নৃশংস বাংলাদেশ আর্মিকে, সশস্ত্র বাহিনীকে ধ্বংস করে সেই শেখ হাসিনা এত দ্রুত পালিয়ে যাবে। তো আল্লাহর কাছে শকর, আল্লাহ পাক আমরা একটা জিনিস জানি, আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। তা আল্লাহ যে ছাড় দেন, ছেড়ে দেন না, এটাই প্রমাণিত হয়েছে 5ই জুলাইতে। আমরা আবার নতুন করে যেন উদ্যম পেয়েছি। আমরা যারা বহির্বিশ্বে, এই আপনারা যারা এখানে আছেন, দেশবাসী যেখানে হায়নার মুখে দাঁড়িয়ে যে রাজনীতি করেছে, যে গণতন্ত্রের জন্য দেশকে স্বাধীনতার সফলতায় নিয়ে দেওয়ার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেছে, দেশকে উন্নয়নের উচ্চ শিখরে নিয়ে যাওয়ার জন্যে যে কাজগুলো করতে গিয়ে তারা জীবনের ঝুঁকি নিয়েছে, আমরাও ঠিক তেমনি আমাদের রক্তে কেনা স্বাধীনতা, লাখো শহীদের রক্তে আমাদের সেদিন বাংলার সবুজ বনানী রক্তাক্ত হয়েছিল, লাখো মা বোনের আব্রুর বিনিময়ে আমরা এই স্বাধীন, এইটা তো কোনো দয়ার দান না, কিন্তু এটাকে কুক্ষিগত করা হয়েছে। আওয়ামী লীগ সরকার যতবার ক্ষমতা আসছে ততবারই তারা ওইটাকে দখল করে নিয়েছে। মানে টানা টানা 17 বছর যে ফ্যাসিবাদ বিরোধী যে সংগ্রামটা আমরা দেখছি, আন্তর্জাতিক পর্যায়ে কিন্তু তুমুল একটা আন্দোলন হয়েছে। সেক্ষেত্রে ফ্রান্সে আপনাদের ভূমিকা আমি কেমন ছিল? আমি আপনাকে সেখানে আসছি। এই 17 বছরে আপনারা যেরকম এই দেশে হায়নার মুখে থেকে আন্দোলন করেছেন, আমরা তো এখন করিনি। 111 এর জান্তা সরকারকে আমরা দাঁড়াতে দিইনি, এরশাদকেও বেশি দিন আমরা ক্ষমতায় থাকতে দেইনি। তো এরপরে যে সরকারগুলো এসছে, তো সে একই অবস্থা, ফ্যাসিস্ট কায়দায় চালাচ্ছিল। তো তাদের জন্য আপনারা যেরকম হায়নার মুখে থেকে আপনারা যে আন্দোলন সংগ্রাম চালিয়ে গিয়েছেন, ওই যে বললাম স্টিম রোলার চালানোর পরও দমে যায়নি। বাঙালিদেরকে যে দমিয়ে রাখা যায় না,
মানে এরা হ্যাঁ, গণমাধ্যমেরও হ্যাঁ, কণ্ঠরোধ হ্যাঁ। করার চেষ্টা হয়েছিল। গণমাধ্যমকে তো পরিপূর্ণভাবে কণ্ঠরোধ করা হয়েছিল। গণমাধ্যম নয়, কারোরই কোনো বাকস্বাধীনতা তো এখানে ছিল না। কারো কথা বলার কথা বললেই গুম, রাস্তায় নামলেই খুন। তো এই পরিস্থিতির মধ্যে একটা দেশ চলতে পারে না। তো সেই অবস্থা থেকে আপনারা এখানে যেমন করেছেন, আমরা যারা প্রবাসী আছি, আমাদের নৈতিক দায়িত্ব কি? আমরা এখানে থেকে হয়তো আন্দোলন সংগ্রাম মাঠে করতে পারবো না। কিন্তু আমাদের গণতান্ত্রিক বিভিন্ন রাষ্ট্রে আমরা অবস্থান করছি। গণতন্ত্রের স্বাদ আমরা পাচ্ছি। গণতন্ত্র একটা দেশের গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে কি, কি করণীয় আছে, এইটা আমাদের এই দেশ থেকেও নেতৃবৃন্দের থেকে আমাদের বেশি জানা আছে। তাই আমাদের করণীয়টা আমরা ঠিক করে রেখেছিলাম। ফ্যাসিস্ট সরকারের যেকোনো নেতা, নেত্রী, প্রধানমন্ত্রী থেকে তার মন্ত্রিসভার যে কেউ যে বিদেশে যাবে তাকে আমরা ঝাড়ু মিছিল করেছি, তারকে কালো পতাকা মিছিল করেছি, তাকে কোথাও হোটেলে থাকতে দেই নাই, তাকে কোথাও দাঁড়াতে দিই নাই। বহির্বিশ্বে গিয়ে একটা অসাংবিধানিক একটা সরকারকে এই গণতন্ত্রের দেশগুলোতে গিয়ে বাংলাদেশের গণতন্ত্রের যে ছাপাই গাইবে সেই সুযোগটা আমরা দেই নাই। সেই দেশের সরকারকে আমরা অবহিত করেছি এবং রাস্তায় আমরা ডেমনস্ট্রেশন করেছি। আমাদের যা, যা করণীয় দরকার আমরা তা করেছি। তো এটারই সমষ্টিগত একটা ফসল হচ্ছে ৫ই আগস্টের আমরা যে ফলটা আমরা পেয়েছি। আমরা নিজেরা এই ১৭ বছর আমাদের কারো বাবা মারা গেছে, আমাদের কারো মা মারা গেছে। আমরা বাবা-মার কবরে আসতে পারি নাই, বাবা-মাকে দাফন করতে পারি নাই, বাবা-মাকে হসপিটালে এসে দেখতে পারি নাই। এ এ আমাদের জায়গা, সম্পদ মানে সবকিছুই লুণ্ঠন করেছে এরা। আমরা যারা প্রবাসে রাজনীতি করেছি শুধু আমাদের ব্যক্তিগতভাবে করলেই কোনো কথা ছিল না। আমাদের যে পরিবারগুলো ছিল তারাও সবসময় একটা ভীতির মধ্যে, আতঙ্কের মধ্যে। অনেকের পরিবারকে তারা এই সরকার উঠিয়ে নিয়ে গেছে যে, "ছেলেকে বলো ওখানে বন্ধ করতে, না হলে কিন্তু তোমাদেরকে মেরে ফেলবো।" কাউকে পায়ে গুলি করতেছে, কাউকে নিয়ে অর্থ দাবি করতেছে, কাউকে বলতেছে, "এই জায়গার সম্পদ তোমাদের কিছুই থাকবে না।" অথবা এই ছাত্রলীগ, যুবলীগ এদেরকে লেলিয়ে দেওয়া হয়েছে আমাদের পরিবারগুলোর ইয়েতে। কিন্তু আমরা সেখান থেকে আমাদের কণ্ঠরোধ তারা করতে পারিনি। আমরা আমাদের বিশ্ব সংস্থায় আমাদের যা করণীয় আছে আমরা তাই করেছি। আমি ফ্রান্স বিএনপির সেক্রেটারি। আমাদের ইউরোপ আন্দোলন সংগ্রামের সূতিকাগার হচ্ছে ইউরোপ। এই ইউরোপে বহির্বিশ্বে সবচেয়ে বেশি আন্দোলন হয় ইউরোপে। ওই ইউরোপের মধ্যে ফ্রান্স বিএনপি হচ্ছে এ সকল আন্দোলন সংগ্রামের সবচেয়ে অগ্রণী ভূমিকা পালনকারী। আমি কারো অবদানকে ছোট করছি না। প্রত্যেক দেশ অ্যাটেন্ড করেছে। কোনো দেশের ৫ জন, কোনো দেশের ৪ জন, কোনো দেশের ৩ জন। এর মধ্যে বড় দেশ আছে, ইটালি আছে, ইংল্যান্ড আছে। ওখান থেকে যথেষ্ট লোক আসছে। কিন্তু আমি দাবি করে বলতে পারি ফ্রান্সের লোক যেখানে যায়নি সেখানে আন্দোলন সফলতা পায়নি। 111 থেকে তার আগে পরে যখনই ফ্রান্সের লোকজন যায়নি সেখানে সারা ইউরোপ থেকে যে পরিমাণ লোক গেছে আমাদের ফ্রান্স থেকে সেই পরিমাণ লোক এককভাবে আমরা গিয়েছি। এখন এর পূর্বে ইটালিতে হয়তো কমিটি সেভাবে শক্তিশালী নেই। এবারকার কমিটি আসার পরে তারাও খুব শক্তিশালী একটা অবস্থান। যেমন ফ্রান্স তেমনি ইটালি। এই ইটালি এবং ফ্রান্স যেখানে গেছে সেখানে আন্দোলন সফল হয়েছে। আমরা আন্দোলনকে একটা যৌক্তিক জায়গায় নিয়ে আসার জন্য আমাদের লিডার অব দ্য নেশন, পলিটিক্যাল ফিলোসোফার, অ্যাক্টিং চেয়ারম্যান, তিনি যে আমাদের সামনে যে প্রত্যয়টা দিয়েছেন, দেশ চলবে কোন পথে, ফয়সালা হবে রাজপথে, টেক ব্যাক বাংলাদেশ। এই যে উনি যে আমাদেরকে অহিংস প্রতিহিংসার রাজনীতির ঊর্ধ্বে উঠে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে তিনি যে ১৭ কোটি মানুষের প্রত্যাশার প্রতীক হয়ে উঠেছেন, সেই প্রত্যাশা প্রতীক হয়ে উঠার পেছনে যাদের অবদান ছিল তারা হলাম আমরা তার সৈনিক। জনাব তারেক রহমানের নির্দেশে, উনার নেতৃত্বে অবিচল থেকে হেন কোনো কাজ নাই বহির্বিশ্বে করিনি। আমি নিজে 111-এ প্রথমে আমেরিকার প্রেসিডেন্ট, বিএনপির প্রেসিডেন্ট, আমাদের ইউকের প্রেসিডেন্ট সাহেব এবং আমরা প্রথমে হেলেন ক্যাম্পেইনের সাথে বাংলাদেশ বিষয়ে সর্বপ্রথম আমরা লবিং করি। তারপরে আমরা ইউরোপীয় পার্লামেন্টে, ইউনাইটেড নেশনে এবং বিভিন্ন দেশের বিভিন্ন সংস্থায়
বিভিন্ন সংস্থাগুলোতে আমরা আমাদের কার্যক্রমগুলো আমরা মানে এই ক্ষেত্রে কি কোনো বাধাবিঘ্নতা বা কোনো প্রতিবন্ধকতার সামনে পড়েছেন কিনা আপনারা সেখানে যে আন্দোলন সংগ্রামগুলো দেখুন, আমরা যে ইউনাইটেড নেশন অথবা ইউরোপীয় পার্লামেন্ট এবং বিভিন্ন সংস্থাতে আমরা যে গিয়েছি, অফকোর্স আমরা প্রতিবন্ধকতার সম্মুখীন। আমরা যখন প্রতিহত করতে গিয়েছি শেখ হাসিনাকে, যে আনইলেক্টেড শেখ হাসিনা গণতন্ত্রের যে দেশগুলো আছে, যেখানে গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত, সেখানে এসে সে দাঁড়াতে পারবে না। অফকোর্স আমাদের একটা প্রতিপক্ষ আছে, আমাদেরকে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। কিন্তু আমরা জনাব তারেক রহমান সাহেবের নেতৃত্বে এতটাই অবিচল ছিলাম যে কোনো বাধাই আমাদের কাছে বাধা না। জোয়ারের সামনে, সমুদ্রের গর্জনের সামনে, টর্নেডোর সামনে যেমন ঝরা পাতা টিকে থাকতে পারে না, আওয়ামী লীগকে আমরা সেভাবে কখনো কোথাও দাঁড়াতে দিইনি। আমরা আমাদের দুর্বার আন্দোলন আমরা ওইভাবে চালিয়ে গিয়েছি। আমরা বুদ্ধিভিত্তিক রাজনীতি করেছি। এভাবে। আমরা যখন প্রথম দিকে আমরা কোনো সংস্থায় আমরা যেতাম সংগঠিত হয়ে, পরের দিন আওয়ামী লীগ থেকে তাদেরকে ওখানে পাঠানো হতো। আমাদের যে প্রতিবেদনগুলো আমরা তাদেরকে দিয়ে আসতাম, সেগুলো তারা গিয়ে বলতো এগুলো মিথ্যা, এটা ওটা। শেষের দিকে আমরা যেটা করলাম, না, আমরা কোনো প্রচারণায় যাইনি। আপনারা বহির্বিশ্ব থেকে অনেক কিছু, বাংলাদেশ থেকে অনেক কিছু হয়তো আপনারা দেখতে পাননি, কিন্তু আমরা ভেতরে ভেতরে এমনভাবে আমরা কাজগুলো সম্পূর্ণ করেছি, আমাদের কাজ হয়ে গেছে, তারা টেরও পায়নি। আমরা আমাদের যা করণীয় আছে, এই গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে, আজকের যে আপনারা স্বাধীনভাবে কথা বলতে পারছে, আজকের গণমাধ্যম স্বাধীন, আজকে বাংলাদেশের মানুষ স্বাধীন। আমরা বাংলাদেশে, হায়নামুক্ত বাংলাদেশে এসছি। আমি যে কথাটা আসার আগে একটা স্ট্যাটাস দিয়েছিলাম, স্বাধীন দেশে বীরের বেশে 17 বছর পরে এই দেশে আমরা এসছি। আমাদের বাধাহীনভাবে আমরা এসছি। এয়ারপোর্টে আমাদের নেতাকর্মীরা আমাদেরকে হুমড়ি খেয়ে গিয়ে ফুলের মালা দিয়ে এসছে। আমরা এটা কল্পনাও করতে পারিনি। এর পেছনে অবদান আমার দলের আছে, আমার দলের নেতাকর্মীদের আছে, সিনিয়র থেকে শুরু করে মাঠ পর্যায়ে ছাত্রদল, যুবদল, অঙ্গ সংগঠন, সহযোগী সবগুলো সংগঠনের ত্যাগ আছে এখানে। সব সংগঠনের নেতাকর্মীদের রক্ত ঝরেছে এখানে। অনেককে আমরা ইতিমধ্যে হারিয়েছি। ঠিক তেমনি করে যারা রাজনীতি করে না, আমাদের কচিকাঁচারা আছে, ইয়েরা আছে, এই যে ছাত্র আন্দোলন হয়েছে, অরাজনৈতিকভাবে, অহিংসভাবে যে রাজনীতিটা হয়েছে, সেখানে তারাও যথেষ্ট অবদান রেখেছে। তাদেরও অনেক নেতাকর্মী এখানে হারিয়েছে। হাজার হাজার শিশুদেরকে হত্যা করা হয়েছে, ছাত্রদের উপরে নির্বিচারে গুলি করা হয়েছে। এটা পুরো জাতি জানে, সারা বিশ্ব জানে। তো সবকিছুর ফসল। আমরা একটা জিনিস জানি, ওই জাতি কখনো সফলতার দ্বার প্রান্তে পৌঁছাতে পারে না যেই জাতির জনগণ, সাধারণ জনগণ ঘুমন্ত থাকে। কেন জানি না, দীর্ঘদিন ঘুমন্ত ছিল বলে আমরা পার্টিগতভাবে হাজার চেষ্টা করেছি, আমরা পারিনি। আমাদের অনেক হয়তো ব্যর্থতা আছে, আমাদের নেত্রীকে আমরা ওইভাবে মুক্ত করতে পারিনি। হ্যাঁ, আমরা পারতাম, যদি আমরা আওয়ামী লীগ হতাম, লগি বৈঠার। আমাদের নেত্রীকে বাড়ির থেকে বের করে দেওয়া হয়েছে, আমরা তেমনভাবে হয়তো অনেক কিছু করতে পারিনি। হ্যাঁ, আমরা পারতাম না তা না, আমরা পারতাম, কিন্তু আমরা একটা দৃষ্টান্ত স্থাপন হতো আবার সেই লগি বৈঠার মতো, আওয়ামী ফ্যাসিস্টদের মতো আমাদের আচরণ না, আমাদের নেতা নেত্রীদের কাছ থেকে সেই আমরা সুশৃঙ্খল ছিলাম। আচ্ছা, আমরা যদি আরেকটা বিষয় আপনার কাছে জানতে চাই, আপনি জানেন যে আওয়ামী লীগ সরকার যখন ছিল তখন দূতাবাসগুলোকে তাদের দলীয় কর্মকর্তাদের বা কর্মীদের নিয়োগ দেওয়া হয়েছে। সেক্ষেত্রে তারা এখনো কিন্তু সেই অনেক দূতাবাসে তারা অবস্থান করছে এবং বাংলাদেশ বিরোধী বা এই যে আন্দোলন বা নতুন বাংলাদেশ বিরোধী তারা বিভিন্ন কর্মকাণ্ড বা প্রচারণায় লিপ্ত হচ্ছে। সেক্ষেত্রে ফ্রান্স দূতাবাসটি কি অবস্থা? আমি আপনাকে বলি, রক্ত দিয়ে কেনা আমাদের স্বাধীনতা। দূতাবাসের কর্মকর্তারা হবে রাষ্ট্রের, তারা কোনো দলের না। কিন্তু আওয়ামী লীগ, আপনারা তো জানেন, ফ্যাসিস্ট একটা সরকার, সে কি করে, সবকিছুকে তার দলীয়করণ করে। তো ঠিক তেমনি করে বিশ্বের কোনো দূতাবাস কিংবা কোনো সংস্থা কিছুই তো, আইন বিভাগ বলেন, সংবাদপত্র বলেন, বিচার বিভাগ বলেন, আর অথবা প্রশাসনিক বিভাগ বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয়গুলো বলেন, কোন বিভাগটা দলীয়করণের ঊর্ধ্বে ছিল? সবই তো দলীয়করণের মধ্যেই ছিল। তো কেউই বাদ যায়নি। তো
যেভাবে এই দেশে অন্যান্য সংস্থাগুলো চলছে, দূতাবাসগুলো সেই ধরনের আচরণ, বৈষম্যমূলক আচরণ করেছে। আমরা দূতাবাসে যাইনি। খুব প্রয়োজন না হলে, কোনো কর্ম না থাকলে আমরা দূতাবাসের আশপাশও আমরা মাড়াইনি। দূতাবাস থেকে আমরা কোনো সহযোগিতা পাইনি। কারণ দূতাবাস ছিল একটা আওয়ামী লীগের দোসরদের। না, আওয়ামী লীগের দোসরদের বলব না। দূতাবাস ১৭ বছরে বহির্বিশ্বে আচরণটা ছিল এটার জন্য একটা আওয়ামী অফিস। দূতাবাস আওয়ামী লীগের একটা ফরেন অফিস। প্রত্যেকটা রাজনৈতিক কার্যালয় হিসাবে কাজ করেছে। প্রত্যেক দূতাবাসে ছিল মুজিব কর্নার। ওরা ওইখানে পূজা দিছে। প্রতিদিন মনে হয় ওইটাকে পুজো দেওয়া হতো। তো এই অবস্থায় ছিল দূতাবাস। সেসব কর্মকর্তারা কি এখনো বহাল তবিয়তে আছেন? আর তাদের বিষয়ে আপনাদের কোনো উদ্বেগ বা তাদেরকে সরানোর বিষয়ে কি কোনো চিন্তাভাবনা আছে কিনা? অনেক বিষয় আমাদের চিন্তাভাবনা আছে। অনেক দেশে ইতিমধ্যে চেঞ্জ হয়েছে এবং ম্যাক্সিমাম দেশগুলোতে এখনো সেই দূতাবাসের কর্মকর্তারা রয়ে গেছেন। তবে তারা অনেকেই এখন ভোল পাল্টিয়েছেন। ওরা এখন রাতারাতি অনেকটা বিএনপির পক্ষে। ঠিক তেমনি করে আমি ফ্রান্স দূতাবাসও একটা সময় আওয়ামী লীগের ওই যে অফিস হিসাবে ছিল, এখন তারা তার থেকে বেরিয়ে এসছে। রাতারাতি এটাকে পরিচ্ছন্ন করা হয়েছে। যেদিন সরকার ফল্ট করলো তার পরের দিনই ফ্রান্স দূতাবাসে আমরা ভিজিট করতে যাই, এটাকে পরিপূর্ণভাবে পরিচ্ছন্ন করে ফেলা হয়েছে। এটা এখন বাংলাদেশ রাষ্ট্রের দূতাবাস হিসাবেই আছে। এখন আমাদের সাথে সুন্দরভাবে কোঅপারেশন করছে, আমরাও তাদের সাথে কোঅপারেশন করছি। আচ্ছা, আমরা শেষ পর্যায়ে নতুন যে বাংলাদেশ, সে বাংলাদেশে অন্তর্বর্তী সরকার যে ৫ মাস অতিবাহিত করেছে, এখন একটি প্রশ্ন বারবার আসছে যে সংস্কার না নির্বাচন? এই বিষয়ে আপনার মতামত? দেখুন, আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান সাহেব বারবারই বলছেন এই সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। এখন কেউ যদি নিজে ব্যর্থ হয় তাকে কিন্তু সফলও করা যাবে না। তো আমাদের দলের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হচ্ছে। বাংলাদেশে এখন বৃহৎ দলকে, এককভাবে বৃহৎ দল হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। ওকে? এর কোনো বিকল্প নাই। কেন যেন আমরা এখানে বুঝতে পারছি না। এই দলকে সর্বাত্মক সহযোগিতা দেওয়ার ১৭ বছর আমাদের অ্যাক্টিং চেয়ারম্যানের এ এ যে রাজনৈতিক দূরদর্শিতা, তার সফলতা এসছে এই যে ৫ই আগস্টে যে আমরা যে সফলতা পেলাম। এই সফলতার পেছনে ছাত্র জনতা সবাই হয়তো অনেকে ভাবতে পারে, অনেক ছাত্র জনতা অনেক সময় ভুল করেও এককভাবে তাদের সফলতার গুণকীর্তন দাবি করছেন। কিন্তু এর পেছনে যেই শক্তিটি ছিল, ১৭ কোটি মানুষের নেতা হিসাবে যিনি লিডার অব দ্য নেশন হয়েছিলেন, তিনি তারেক রহমান সাহেব। এর পেছনের ব্যক্তিটি তারেক রহমান সাহেব। উনার দূরদর্শিতার সফল হচ্ছে আজকের এই বাংলাদেশ, হায়নামুক্ত বাংলাদেশ। তো সেই হায়নামুক্ত বাংলাদেশকে পরিচালনা করতে গেলে অবশ্যই একটা রাজনৈতিক সরকারের দরকার আছে। একটি গণতান্ত্রিক সরকারের দরকার আছে। আমরা যে ১৭ বছর রক্ত দিয়েছি, এই যে কচিকাঁচারা রক্ত দিয়েছে, তারা কিন্তু অরাজনৈতিক কোনো সরকারকে বহুদিন ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য কিন্তু তারা রক্ত দেয়নি। গণতন্ত্র যে দেশে থাকবে না, সে দেশে বহির্বিশ্ব থেকে কখনোই পরিপূর্ণভাবে সাপোর্ট আসবে না। তারা উন্নয়নের অংশীদার হবে না। তাই আমাদেরকে গণতন্ত্রের পথে যেতেই হবে। যত দ্রুত দরকার আমাদের উচিত এই সরকারকে গণতন্ত্রের পথে পা বাড়ানো। তবে সংস্কারেরও কিছু সংস্কারের দরকার আছে। সংস্কারের দরকার নেই তা নয়। সংস্কারের দরকার আছে। কিন্তু আমরা প্রতীয়মান হচ্ছি যে কোনো দলের প্রতি হয়তো তারা ঝুঁকে পড়ছেন। তাদেরকে হয়তো ডালপালা হিসাবে ব্যবহার করে হয়তো আরও বেশি দিন টিকে থাকার একটা পায়তারা আমরা দেখতে পাচ্ছি, যারা লক্ষ্য করছি। তো এইটা মনে হয় কারো জন্য আম আ সুখকর হবে না। তাদের শুভবুদ্ধির যদি উদয় হয়, যত দ্রুত ফর্মে থাকা অবস্থায় তিনারা যদি বিদায় নিতে পারেন, একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করে, দেন তাদের যেমন সুনাম অক্ষুণ্ণ থাকবে, যারা রক্ত দিয়েছে মাঠে, তাদের রক্তের প্রতি যথার্থ মূল্যায়ন যেমন হবে, তেমনি করে দেশ এগিয়ে যাওয়ার ক্ষেত্রে একটা আ খুব আমি যেটা বলবো আরকি, এগিয়ে যাওয়ার ক্ষেত্রে একটা মাইল ফলক সৃষ্টি হবে। একটু দ্রুততার সাথে দেশ যাতে এগিয়ে যেতে পারে, সেই এ প্রচেষ্টাটা তখন থেকে শুরু হবে।
জি, জনাব আহমেদ তাহের, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আপনার দৈনিক জনতার জমিনকে। দেখেন, আপনারা আমরা স স আ এই যে আপনারা যে সাংবাদিক সমাজ আছেন, এটা হলো সমাজের দর্পণ, আয়না। ওকে? সমাজে যা কিছু ঘটছে, পলিটিশিয়ান বলেন, নন পলিটিশিয়ান বলেন, দেশ এগিয়ে যাওয়ার ক্ষেত্রে বলেন, দেশে অনাচারের ক্ষেত্রে বলেন, সবকিছু তুলে ধরার একটা রাষ্ট্রকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে ট্রেকে রাখার ক্ষেত্রে যে ভূমিকাটা পালন করে আপনাদের এই সংবাদপত্র বা আপনাদের যে মিডিয়া জগৎ। তো আপনাদেরও উত্তরোত্তর সাফল্য কামনা করি। আপনারাও গণতন্ত্রে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে নির্ভয়ে কাজ করবেন, অগ্রণী ভূমিকা পালন করবেন। তাহলে দেশ এগিয়ে যাবে। ভুল ত্রুটি সব দলের মধ্যেই থাকবে। সেই ভুল ত্রুটিগুলার ঊর্ধ্বে উঠে যাতে দেশটা এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে সবাই দেশপ্রেমিক হয়ে থাকতে পারে, সেই ব্যবস্থাটা যাতে চালু থাকে তার জন্য আপনারাও কাজ করবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ। আমি আগামী পরশুদিন আগামী পরশুদিন আমি চলে যাচ্ছি। একটা সুন্দর দেশ আমি দেখে যাচ্ছি। সুন্দর দেশে এসে ১৭ বছর পরে সুন্দরভাবে সুন্দর পরিবেশ আমি দেখতে পেয়েছি। সবার মধ্যে একটা সৌহার্দ্য, আতঙ্কহীন একটা দেশ উম এ এ আমরা দেখতে পেয়েছি। উৎসবমুখর একটা পরিবেশ আমরা আ দেখতে পেয়েছি। এখানে দ্রব্যমূল্যের অনেক ঊর্ধ্বগতি আছে, অনেক হয়তো এই সরকারের ব্যর্থতা আছে। কিন্তু সেইগুলোকে নিয়ে তেমনভাবে মাতামাতি হচ্ছে না। মানুষ সহ্য করছে, কারণ তার বাক স্বাধীনতা আছে, তার চলার স্বাধীনতা আছে। সে ঘর থেকে বের হলে গুম হবে না, খুন হবে না, এই একটা পরিবেশ আছে। তো এই পরিবেশটাই মানুষ চায়। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনাকে।